Hello everyone, this is me Pinky Chetri and welcome করছি On Board with Chetri আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আমাদের আজকের টপিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। Du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন ঘটেছিল এবং এর প্রভাব কি ছিল, পুরো বিষয় নিয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানার জন্য আমার সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। গল্পটি 1919 সালের এবং সেই বছরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা ভার্সাই চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে 231 নম্বর ধারাটি একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল, যে ধারায় লেখা ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে যা ক্ষয়ক্ষতি হয় তার সমস্ত দায়ভার জার্মানিকে বহন করতে হবে। এটি ওয়ার গিল্ড ক্লজ নামে পরিচিত, কারণ তখন সকল দেশের মধ্যে যুদ্ধ হওয়ার পেছনে একমাত্র দায় ছিল জার্মানির। আসলে ফ্রান্স আর ব্রিটেন চাচ্ছিল যুদ্ধে হারার কারণে জার্মানি যেন একটি বিশাল অর্থ জরিমানা দেয়। তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে চেয়েছিল জার্মানির কাছ থেকে। সুতরাং ভার্সাই চুক্তির অনুসারে জার্মানির $33 বিলিয়ন এর ফাইন দিতে হয়, যা আজকে হিসেব করলে প্রায় $270 বিলিয়ন আসে। এটি এত বড় জরিমানা ছিল যে 2010 সালে জার্মানি এই জরিমানার শেষ অংশ পরিশোধ করে। প্রায় 100 বছর লেগে গেছে জার্মানিকে এই জরিমানা দিতে। আপনি ভাবতে পারেন এতগুলো টাকা জার্মানি কিভাবে দিয়েছে। স্বাভাবিকভাবেই জার্মানির জনগণদের কাছ থেকে এই টাকাগুলো কালেক্ট করেছে। 1921 সালে এই টাকার প্রথম ভাগ জার্মানি পরিশোধ করে এবং এর পরেই জার্মানিতে হাইপার ইনফ্লেশন দেখা দেয়। তখন জার্মানির মুদ্রার নাম ছিল জার্মান মার্ক এবং এত দ্রুত এই মুদ্রার মান কমে যায় যে 1922 সালে বার্লিনে একটি রুটির প্যাকেটের দাম ছিল 160 মার্কস। পরের বছরেই 1923 সালে এই রুটির একই প্যাকেটের দাম হয়ে যায় 200 বিলিয়ন মার্কস এবং বোঝাই যাচ্ছে তখন জার্মানির অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে পড়েছিল এবং সেই সাথে বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছিল। এমন বাজে সময়ে জার্মানিতে আসে অ্যাডলফ হিটলার, একজন তরুণ রাজনৈতিক নেতা যিনি তার ভাষণের মাধ্যমে জনসাধারণকে ম্যানিপুলেট করতে পারতেন। 1923 সালে হিটলারের দল নাৎসি পার্টি জার্মান সরকারকে উৎখাত করার চেষ্টা করে, যদিও এই প্রচেষ্টা ব্যর্থ হয়, কিন্তু এর ফলে জনগণের মধ্যে হিটলারের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় এবং খুব স্বাভাবিকভাবেই ওই সময় মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল এবং সেই সাথে মানুষকে ম্যানিপুলেট করাটাও অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। হিটলার দাবি করেছিল যে দেশটিতে বসবাসকারী ইহুদি ও সমাজতন্ত্রীদের কারণে জার্মানির এই বাজে অবস্থা, তারাই জার্মানির সম্মানহানির কারণ। পরবর্তী 10 বছরে প্রচুর পরিমাণে ভুল প্রচারণা করা হয়েছিল, মিডিয়া কিনে ফেলা হয়েছিল এবং সব জায়গায় উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। 1929 সালে জার্মানিতে গ্রেট ডিপ্রেশন দেখা দেয় এবং এতে পরিস্থিতি আরও বাজে দিকে যাওয়া শুরু করে। 1933 সালে 6 মিলিয়ন মানুষ জার্মানিতে বেকার ছিল, আবার অনেকে গৃহহীন হয়ে পড়েছিল, শিশুরা অনাহারে মারা যাচ্ছিল। ফলস্বরূপ 1933 সালে হিটলার নিজেকে জার্মানির একক সরকার হিসেবে ঘোষণা দেন। দেশের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের পর হিটলার তার জার্মান সাম্রাজ্যের স্বপ্নকে সত্যি করার জন্য কাজ শুরু করে দেন। হিটলার একটি জার্মান রিচ তৈরি করতে চাচ্ছিল, যার বাসিন্দা হবে শুধু আর্য জাতির লোক। ইহুদি এবং স্লাভিকরা এই রাষ্ট্রে থাকতে পারবে না। মানুষকে বিভ্রান্ত করার জন্য হিটলার জুডিও বলশেভিজম নামে একটি থিওরি নিয়ে এসেছিল। থিওরিটি ছিল 1917 সালের যে রাশিয়ান বিপ্লব হয় তা ইহুদিদের দ্বারা সৃষ্টি এবং এটি শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন গঠনের দিকে চলে যায়। 1935 সালে পুরো বিশ্ব জানতে পারে জার্মানির একটি বিমান বাহিনী আছে। এখন আপনি ভাবতে পারেন এয়ারফোর্স থাকতেই পারে, এতে সমস্যা কোথায়? প্রতিটি দেশেরই বিমান বাহিনী থাকে, কিন্তু ভার্সাই চুক্তিতে ছিল যে জার্মানির কোনো প্রকার সামরিক শক্তি থাকতে পারবে না। এতে বোঝা যায় যে হিটলার ভার্সাই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ওই সময়ে ব্রিটেনের অনেক লোক বিশ্বাস করত যে ভার্সাই চুক্তি দিয়ে জার্মানির উপরে অন্যায় করা হয়েছিল। ব্রিটেন ও ফ্রান্স এত টাকা ক্লেম করে যে জার্মানির অবস্থা খারাপ হয়ে যায়।
আবার অন্যদিকে সামরিক বাহিনী রাখার সেখানে কোনো পারমিশন ছিল না। ব্রিটেনের অনেক লোক ভাবত যে জার্মানিকে এভাবে ভেঙে ফেলাটা উচিত হয়নি। 1935 সালের জুন মাসে ব্রিটেন অ্যাংলো জার্মান নৌ চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে হিটলার তার নৌবাহিনী গঠন করার স্বীকৃতি পায়। তখন জার্মানিতে সামরিক শক্তি দেখতে পেয়ে ফ্রান্স সতর্ক হয়ে যায়। ফ্রান্স তার পূর্ব সীমান্তে 450 কিলোমিটার দীর্ঘ একটি দুর্গ তৈরি করে। এর নাম দেয়া হয়েছিল ম্যাগিনট লাইন। 1938 সালে যখন হিটলার মনে করেছিলেন তার সেনাবাহিনী খুবই শক্ত, তখন তিনি প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় মনোযোগ দেন। অস্ট্রিয়া হিটলারের জন্য একটি আবশ্যক দেশ ছিল, কারণ অস্ট্রিয়াতে জার্মানির নাগরিক ছিলেন। হিটলার চাচ্ছিল সব জার্মানভাষী দেশগুলোকে একত্র করে ফেলতে। তার চূড়ান্ত লক্ষ্য ছিল যতটা সম্ভব দেশ জয় করে সে সকল দেশের সম্পদ দখল করে নিজের দেশকে এগিয়ে নিতে। হিটলার তার আর্য জাতিকে জাতিগতভাবে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করতেন। তিনি তাদের ল্যাবেনশ্রম দিতে চেয়েছিলেন, অর্থাৎ তাদের থাকার জায়গা দিতে চেয়েছিলেন, যাতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে। 1938 সালের ফেব্রুয়ারি মাসে হিটলার অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল শুশনিগের সাথে দেখা করেন এবং হিটলার তাকে একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেন। চুক্তিটির লক্ষ্য ছিল যে অস্ট্রিয়ান সরকারের মধ্যে নাৎসিপন্থী লোকদের বিভিন্ন পদ দেয়া। উদাহরণস্বরূপ, অস্ট্রিয়ার নতুন অর্থমন্ত্রী হয়েছিলেন ডক্টর হ্যান্স ফিশবক। তিনি ছিলেন একজন নাৎসি এবং অন্যান্য নাৎসি যারা জেলে ছিল, ডক্টর হ্যান্স ফিশবকের মাধ্যমে তাদেরকে মুক্ত করা হয়েছিল। কমাসের মধ্যে অস্ট্রিয়ার সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অস্ট্রিয়ার চ্যান্সেলর জনগণের সাথে পরামর্শ করেন যে অস্ট্রিয়া কি একটি স্বাধীন দেশ হিসেবে থাকতে চায় নাকি নাৎসিদের সাথে ঐক্যবদ্ধ হিসেবে থাকতে চায়, এবং সেই সাথে এই বিষয়ে একটি জাতীয় ভোট হওয়ার সিদ্ধান্ত হয়। হিটলার জাতীয় ভোটের কথা জানতে পারার সাথে সাথেই তার সেনাবাহিনী নিয়ে অস্ট্রিয়ার পথে যাত্রা শুরু করেন। জার্মান সামরিক বাহিনী ভিয়েনায় প্রবেশ করে, কিন্তু অস্ট্রিয়ার চ্যান্সেলর রক্তপাত চাচ্ছিলেন না। তিনি তার আসন থেকে পদত্যাগ করে ফেলেন। হিটলার তার প্রচার মন্ত্রণালয় দ্বারা মিথ্যা খবর ছড়াতেন। খবরটি ছিল যে ভিয়েনায় দাঙ্গা হচ্ছে এবং কমিউনিস্টরাই এই দাঙ্গার জন্য দায়ী, আর তাই অস্ট্রিয়ান সরকার জার্মান সেনাবাহিনীকে অস্ট্রিয়া রক্ষা করতে অনুরোধ করে। পরের দিনই অস্ট্রিয়ান সংসদ ভেঙে দেওয়া হয় এবং অস্ট্রিয়ায় একটি স্বাধীন দেশ থাকতে পারে না। কোনো রক্তপাত ছাড়াই এই আক্রমণ সফল হয়েছিল। এর একটি বড় কারণ ছিল সেই সময়ে অস্ট্রিয়ার অনেক মানুষ হিটলারের পক্ষে ছিল। তারা অপপ্রচারের শিকার হয়েছিল এবং তারা বিশ্বাস করত যে হিটলারের আক্রমণ তাদেরকে সাহায্য করবে এবং হিটলার তাদের দেশকে একটি সুপার পাওয়ারে পরিণত করবে। অস্ট্রিয়া দখল করার পর হিটলার চেকোস্লোভাকিয়া দখল করতে চায়। চেকোস্লোভাকিয়ার সীমান্তে একটি অঞ্চল ছিল সুডেটেন ল্যান্ড নামের। এখানে বসবাসকারী লোকদের মধ্যে জার্মান লোক ছিল প্রায় 30 লক্ষ। হিটলার তখন বলেন সুডেটেন ল্যান্ডে জার্মানিরা বসবাস করে, তাই এই অঞ্চলটি জার্মানের হওয়া উচিত। এখন ঘটনায় আসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন তিনি শুধু যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে হিটলার যা চান তা যদি দেয়া হয় তাহলে হিটলার শান্ত থাকবেন এবং কোনো যুদ্ধ হবে না। এ কারণেই 1938 সালে মিউনিক এগ্রিমেন্ট সাইন করা হয়। The settlement of the Czechoslovakian problem, which has now been achieved, is, in my view, only the prelude to a larger settlement in which all Europe may find peace. এই চুক্তিতে বলা হয় সুডেটেনল্যান্ড অঞ্চলটি জার্মানিকে দেয়া হবে, কিন্তু এর পরবর্তীতে হিটলারকে প্রতিশ্রুতি দিতে হবে যে আর কোনো যুদ্ধ হবে না। হিটলার খুশি মনে চেকোস্লোভাকিয়ার এই অংশটি নিয়ে নেন। কিন্তু 1 বছর পার হবার আগেই হিটলার মিউনিক চুক্তি লঙ্ঘন করেন। 1939 সালের মার্চ মাসে হিটলার তার সেনাবাহিনী নিয়ে চেকোস্লোভাকিয়ার বাকি অংশে আক্রমণ করেন। জার্মান সেনাবাহিনী যুদ্ধে জয়ী হয় এবং চেকোস্লোভাকিয়া 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটি অংশ জার্মান নিয়ে নেয় এবং দ্বিতীয় অংশটিকে একটি নাৎসি স্টেট বানিয়ে দেওয়া হয় এবং এই নাৎসি স্টেটে একটি পুতুল সরকার বসানো হয়েছিল স্লোভাক প্রজাতন্ত্রীর নামে। তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন। এবার হিটলার পরের দেশ খুঁজছিলেন। হিটলারের নজর পড়ে পোল্যান্ডের উপর। পোল্যান্ড দখলে নিতে হিটলার সোভিয়েত ইউনিয়নের সাথে একটি নন এগ্রেশন চুক্তি সাইন করেন। আপনি ভাবতে পারেন হিটলার সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট মতাদর্শকদের ঘৃণা করতেন। তাহলে তিনি এই কাজ কিভাবে করলেন? এর একমাত্র কারণ ছিল পোল্যান্ডকে আক্রমণ করা।
সোভিয়েত ইউনিয়নও পোল্যান্ডের একটি অংশ চেয়েছিল এবং ঠিক তখনই দুই দেশের স্বার্থ একত্রিত হয়। 1939 সালের সেপ্টেম্বর মাসে প্রায় 10 লক্ষ জার্মান সৈন্য পোল্যান্ডের দিকে এগোতে শুরু করে। তারা উত্তর ও দক্ষিণ থেকে একসাথে আক্রমণের পরিকল্পনা করেছিল। এতে অন্যান্য দেশগুলো খুবই অবাক হয়েছিল। যুক্তরাজ্য এবং ফ্রান্স বুঝে ফেলে যে জার্মানির নেক্সট আক্রমণ তাদের উপরেই হতে চলেছে। পুরো বিশ্ব এই যুদ্ধ কিভাবে মোকাবেলা করবে? যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছে পুরো বিষয়টি খুবই অসহনীয় হয়ে উঠল। যুক্তরাজ্য হিটলারকে আলটিমেটাম দিল যে যদি জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে তাহলে যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। হিটলার এই আলটিমেটামকে পাত্তাই দেয়নি এবং এর সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে জার্মানিকে যুদ্ধের ঘোষণা দেয়। এরপর ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন রেডিওতে যুদ্ধের ঘোষণা করে দেন। A state of war would exist between us. I have to tell you now that no such undertaking has been received and that consequently this country is at war with Germany. কিন্তু এই সময়ে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি। ফনি ওয়ার নামে এই যুদ্ধ পরিচিত ছিল। ফনি ওয়ার মানে হলো মুখে মুখে যুদ্ধ। দেশগুলি মুখে মুখেই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু এই দেশগুলির কোনোটি পোল্যান্ডকে সামরিক সহায়তা প্রদান করেনি। পোল্যান্ডের সেনাবাহিনী অনেক ব্যাকডেটেড ছিল। তাদের সেনাবাহিনী তখনও ঘোড়া ব্যবহার করত। তারা জার্মানির সামরিক কৌশলের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি এবং ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডকে কেউই বাঁচাতে আসেনি। পোল্যান্ডের প্রায় 13 লক্ষ লোক জড়ো হয়েছিল যুদ্ধ করতে, কিন্তু জার্মান সেনাবাহিনী 1 সপ্তাহের কম সময়ে পোল্যান্ডকে পরাজিত করে। 1939 সালের 8 সেপ্টেম্বর জার্মান সৈন্যরা পোল্যান্ড দখল করে। এখানে হিটলারের বিপ্লবী যুদ্ধ কৌশল ব্লিটজক্রিগের ব্যাপারে বলতেই হবে। এই যুদ্ধ কৌশল ব্যবহার করে হিটলার সফলভাবে বেশ কয়েকটি দেশে আক্রমণ করে জয়লাভ করেন। এই কৌশলটি গতি এবং গোপনীয়তার উপরে ভিত্তি করে অ্যাটাক করে। তারা তাড়াতাড়ি সময়ে দেশগুলিতে আক্রমণ করার জন্য ট্যাঙ্ক ব্যবহার করেছিল, যা তাদের বিরোধীদের ভাবারও সময় দেয়নি। পাশাপাশি যুদ্ধের ময়দানে জার্মান বাহিনী আকাশপথে যোগদান করত। এটি লুফটওয়াফে নামে পরিচিত ছিল এবং আক্রমণ বিদ্যুৎ গতিতে ঘটত। হিটলার যুদ্ধগুলিকে খুব কম সময়ে শেষ করতে চাইত। 1 সপ্তাহেরও কম সময়ে হিটলার এই যুদ্ধগুলোকে শেষ করত। এই ব্লিটজক্রিগ কৌশল বজায় রাখার জন্য জার্মান সেনাবাহিনীদের এক ধরনের মাদক দেয়া হতো। পারভিটিন নামে একটি ওষুধ তখনকার সময়ে বেশ প্রচলিত ছিল। আজ আমরা এটিকে ক্রিস্টাল মেথ হিসেবে চিনি। Confidential military communiques reveal the Allies suspected the Nazis were using something to supercharge their troops, but they had no idea what it was. এই ওষুধটি সেবন করার পর সকল ক্লান্তি দূর হয়ে যায়, রাতে ঘুমের প্রয়োজন হয় না, এ কারণে ক্ষুধা লাগে না, ব্যথা কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সৈন্যদের এই জাতীয় ওষুধ দেয়া অনেক লাভজনক প্রমাণিত হয়েছিল তখন। এই ওষুধ দীর্ঘমেয়াদী গ্রহণ করতে থাকলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে, কিন্তু স্বল্প মেয়াদে যুদ্ধ জয়ের ক্ষেত্রে খুব কার্যকর ছিল তখন। অন্য দেশের সৈন্যরা যখন রাতে ঘুমিয়ে তাদের সময় নষ্ট করবে, তখন জার্মান সৈন্যরা দিন রাত একত্রে যুদ্ধ করে 2-3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে ফেলবে। পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই ব্লিটজক্রিগ কৌশল জার্মানির যুদ্ধের জন্য কতটা ফলপ্রসূ ছিল। এখন পোল্যান্ডে ফিরে আসা যাক। হিটলার একাই পোল্যান্ড আক্রমণ করেনি। অন্য পাশ থেকে সোভিয়েত ইউনিয়নও পোল্যান্ডকে আক্রমণ করেছিল। পোল্যান্ড পরাজিত হওয়ার পর 2 ভাগ হয়ে যায়। এর অর্ধেক যায় জার্মানির দখলে আর বাকি অর্ধেক সোভিয়েতদের কাছে। সোভিয়েতদের দৃষ্টিকোণ থেকে ফিনল্যান্ড 1917 সালের আগে রাশিয়ান সাম্রাজ্যের একটি অংশ ছিল। স্ট্যালিন নিশ্চিত ছিল যে হিটলার জার্মানকে আক্রমণ করবে এবং স্ট্যালিন কখনোই হিটলারকে বিশ্বাস করেনি। রাশিয়ার লেনিনগ্রাদ শহর নিয়ে একটি সমস্যা ছিল। সেখানে স্ট্যালিন থাকতেন। এই শহর ফিনিশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ছিল। ফিনল্যান্ড যদি আসলেই নাৎসির দখলে এসে যায়, তাহলে জার্মানি স্ট্যালিনের বাসার খুব কাছে এসে পড়বে। জার্মানি অ্যাটাক করার আগেই সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডকে আত্মসমর্পণ করার জন্য বলে দেয় এবং খুব স্পষ্টভাবেই ফিনল্যান্ড তা প্রত্যাখ্যান করে। আর তারপর সোভিয়েতরা ফিনল্যান্ডের ভেতর সামরিক অভিযান শুরু করে দেয়। তখন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী ফিনল্যান্ডের চেয়ে অনেক বড় ছিল। এই যুদ্ধ প্রায় 2 মাসেরও বেশি চলতে থাকে এবং এই যুদ্ধে সোভিয়েতরা খুব বেশি একটা লাভ করতে পারেনি। অবশেষে 1940 সালের মার্চ মাসে এই যুদ্ধ শেষ হয় এবং একটি মস্কো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তি অনুসারে ফিনল্যান্ড তাদের 11% জায়গা সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর করে দেয়, যা খুবই অল্প। এদিকে হিটলারের ফোকাস আসলে ফিনল্যান্ডের দিকে ছিল না, সে নরওয়ে এবং ডেনমার্কের দিকে অ্যাট্যাক করার কথা ভাবছিল। 1940 সালের এপ্রিল মাসে হিটলার ডেনমার্ক এবং নরওয়ের উপর অ্যাট্যাক করার পরিকল্পনা নেন। 1940 সালের 9 এপ্রিল হিটলার তার ব্লিটজক্রিগ কৌশল ব্যবহার করে নরওয়ে এবং ডেনমার্কের উপর আক্রমণ করে। এই আক্রমণ বেশি দিন স্থায়ী হয়নি। দুটোই ছোট দেশ ছিল, তারা জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে টিকতে পারেনি। নরওয়ের সরকার লন্ডনে পালিয়ে যায়। তখন নরওয়েতে হিটলার তার পুতুল সরকার প্রতিষ্ঠা করেন। সেই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন তার প্রতিবেশী দেশগুলোকে নাৎসি আক্রমণ থেকে রক্ষা করতে না পারায় ব্যর্থতা মেনে নিয়ে 1940 সালের 10 মেতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। I sought an audience of the King this evening and tendered to him my resignation, which His Majesty has been pleased to accept. His Majesty has now entrusted to my friend and colleague, Mr. Winston Churchill, the task of forming a new administration on a national basis. এরপর প্রধানমন্ত্রীর আসন ও তার দায়িত্ব উইনস্টন চার্চিলের কাছে হস্তান্তর করা হয়েছিল। সেদিনই মে মাসের 10 তারিখে হিটলার আক্রমণ চালায় ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের ওপর। এটি একটি বিশাল যুদ্ধের শুরু হতে যাচ্ছিল। সবাই দেখেছিল যে হিটলার থামতে চাচ্ছে না। আগেই বলেছিলাম ফ্রান্স একটি ম্যাগনট লাইন তৈরি করে রেখেছিল, কারণ তারা জানতো হিটলার তাদের দেশকে আক্রমণ করতে পারে। তারা সীমান্তে দেয়াল নির্মাণ করে এবং ফরাসি সৈনিকদের সীমান্তে দেশ রক্ষা করার জন্য নিয়োগ দেয়। That the fate of Holland and Belgium, like that of Poland, Czechoslovakia and Austria, will be decided by the victory of the British Empire. বেলজিয়াম এবং লুক্সেমবার্গের সীমান্তেও বাহিনী নিযুক্ত করা হয়েছিল ফ্রান্সকে রক্ষা করার জন্য। ঠিক তখন হিটলার তার ট্রেডমার্ক কৌশল ব্লিটজক্রিগ ব্যবহার করে এবং 1000-এরও বেশি ফাইটার বিমান এবং প্রায় 30 লক্ষ সেনা নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। এই যুদ্ধের নাম ছিল দ্য ব্যাটল অফ ফ্রান্স। জার্মান সৈন্যরা তখন 3টি দলে বিভক্ত ছিল, এ, বি এবং সি। গ্রুপ বি এর কাজ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে এবং মিত্রবাহিনীর সাথে যুদ্ধ করে বেলজিয়ামের প্রবেশ করবে। গ্রুপ সি এর কাজ ছিল তারা ম্যাগনট লাইনে আক্রমণ করবে। এখন আপনি ভাবছেন গ্রুপ এর কাজ কি ছিল? গ্রুপ এ ছিল একটি মাস্টার প্ল্যান। ম্যাগনট লাইনে গ্রুপ সি এর আক্রমণ শুধু একটি দেখানো আক্রমণ ছিল, যাতে গ্রুপ এ লুকিয়ে লুকিয়ে মাস্টার প্ল্যান শেষ করতে পারে। গ্রুপ এ আর্ডেনেস জঙ্গলের মধ্য দিয়ে ফ্রান্সে প্রবেশ করে। এটি ছিল বনভূমি। ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এটিকে একটি শক্তিশালী দুর্গ বলে মনে করত এবং তারা ধরেই নিয়েছিল যে জার্মান সেনাবাহিনীরা এই জঙ্গলের মধ্যে দিয়ে কখনোই আসতে পারবে না। 40,000-এরও বেশি সামরিক যান ব্যবহার করা হয় এই যুদ্ধে এবং বনের মধ্যে দিয়েই গ্রুপ এ ফ্রান্সে প্রবেশ করে। 1940 সালের 15 মে তারা সেডান শহর দখল করে এবং উত্তর দিকে যাত্রা শুরু করে। সেই সময়ে বেলজিয়ামের বি গ্রুপের সাথে লড়াই করেছিল ব্রিটিশ সেনাবাহিনী। তখনই পিছন থেকে জার্মানের বিশাল বাহিনী ব্রিটিশ সেনাবাহিনীর ওপর হামলা চালায়। ব্রিটিশ সেনারা 3 দিক থেকে নাৎসি বাহিনী দ্বারা আক্রমণের শিকার হয়। তাদের পালানোর একমাত্র উপায় ছিল সমুদ্রপথ, যা ডানকার্ক বন্দরের কাছাকাছি, এবং সেজন্য তারা সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। এবং ডানকার্কে যা ঘটেছিল তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ঐতিহাসিক ঘটনা। ডানকার্কের সমুদ্র সৈকতে প্রায় 4 লক্ষ মৈত্র সৈন্য আটকা পড়েছিল। ব্রিটিশ এবং ফরাসি সেনাবাহিনী নিয়ে যে অ্যালাইড টিম গঠন করা হয়, এরাই জার্মান এবং হিটলারের বিপক্ষে যুদ্ধ করেছিল। আর যে দেশগুলো হিটলারের পক্ষে লড়াই করেছিল তারা এক্সিস পাওয়ার নামে পরিচিত। মিত্রবাহিনীর সৈন্যদের রক্ষা করা অনেক জরুরি ছিল, কারণ হিটলারের নাৎসি সেনাবাহিনী তাদের দিকে প্রচণ্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তাদের পালানোর অন্য কোনো পথ ছিল না, তারা কেবল সমুদ্র দিয়েই পালিয়ে যেতে পারত। যদি এটি সময় মতো করা না যেত তাহলে 4 লক্ষ সৈন্য মারা যেতে পারত এবং এই কারণেই তাদের দেশ চিরতরে তাদের হাত থেকে চলেও যেতে পারত। ঠিক সেই মুহূর্তে উইনস্টন চার্চিল তার সৈন্যদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। 1940 সালের 26শে মেতে অপারেশন ডায়নামো চালু হয়।
এবং সামরিক ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান ছিল এটি। জার্মান সেনাবাহিনী সমুদ্র সৈকতে পৌঁছে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, আবার জার্মান বিমান বাহিনী ওপর থেকে আক্রমণ করছিল। ক্রিস্টোফার নোল্যান ডেনকার্ক নামে একটি সিনেমা তৈরি করেছিল। সেই সিনেমাতে সেই সময়ে ঘটে যাওয়া বীভৎস ঘটনাগুলো দেখানো হয়েছিল এবং এই ফিল্মটিতে 3টি ক্ষেত্র ফোকাস করে। প্রথমত, ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর পাল্টা আক্রমণ। মৈত্র বাহিনীর সৈন্যদের সরিয়ে দিতে সেখানে ব্রিটিশ জাহাজ এসেছিল, আবার ব্রিটিশ বিমান বাহিনী এই জাহাজগুলো কভার করছিল। দ্বিতীয়ত, সাধারণ লোকজন তাদের ব্যক্তিগত মাছ ধরার নৌকা ব্যবহার করে সৈন্য উদ্ধার অভিযানে সাহায্য করতে দিয়েছিল। এবং তৃতীয়ত, ডেনকার্কের সমুদ্র সৈকতে সৈন্যরা একে অপরকে সাহায্য করছিল এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। 1940 সালের 4 জুন প্রায় 3.5 লাখ সৈন্যকে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, যেমনটি সিনেমাতে দেখানো হয়েছিল। কিন্তু সমস্যা ছিল, মিত্রবাহিনীর বেশিরভাগ যুদ্ধ সরঞ্জাম উদ্ধার অভিযান করতে গিয়ে নষ্ট হয়ে যায় এবং হারিয়ে যায়। কিছুদিন পর 1940 সালের 22 জুন ফ্রান্স হিটলারের কাছে আত্মসমর্পণ করে ফেলে। তখন ইতালিতে স্বৈরশাসক ছিল মুসোলিনি। তিনি হিটলারের সাথে জোট গঠন করেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইতালি ও জার্মানির এই জোট প্যাক্ট অফ স্টিল নামে পরিচিত ছিল। এই দুই দেশ ফ্রান্স ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1940 সালের জুলাই নাগাদ পরিস্থিতি এমন ছিল যে হিটলার প্রায় সব প্রতিবেশী দেশ অস্ট্রিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে। এই সময় ইউরোপে শুধু 3টি বড় দেশ স্বাধীন হিসেবে ছিল: হিটলারের জার্মানি, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল, তাই সোভিয়েত ইউনিয়নকে হিটলার ভয় পেত না। তিনি বিশ্বাস করতেন যে সোভিয়েতরা জার্মানিতে আক্রমণ করবে না। ব্রিটেনই একমাত্র দেশ ছিল যে জার্মানির বিপক্ষে দাঁড়াবে। আপনি এখন আমেরিকার তখনকার অবস্থান সম্পর্কে জানতে পারলে আশ্চর্য হবেন, কারণ আমেরিকা তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত ছিল না। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা ইউরোপের কোনো বিষয়ের প্রতি আগ্রহী ছিল না। তখন এটা একদমই স্পষ্ট ছিল যে সেই সময় যদি যুদ্ধ বন্ধ করা হতো তাহলে হিটলারই বিজয়ী হতেন। এবং তারপর পরিস্থিতি কিভাবে বদলে গেল এবং ব্রিটেন কি পারবে জার্মানকে হারাতে, আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে এর বাকি অংশ। আশা করি এই দারুণ ইতিহাস জানতে আপনারা সবাই আগ্রহী থাকবেন এবং এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে ওয়ার্ডস টু লিভের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।